আচ্ছা, 21-এর 2 নাম্বারটা এখানে দেখো কি বলছে। এখানে বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে, এই যে সমীকরণটা, এই সমীকরণের মূল দুইটার সমষ্টি এবং অন্তরফলের পরম মানের সমান হবে। তাহলে তোমাকে এখানে ওই যে গত গত ক্লাসে আমরা যে কনসেপ্টটা থেকে অঙ্ক করছি, নতুন সমীকরণ গঠন, এখানে তোমাকে সমীকরণই গঠন করতে হবে। এমন একটি সমীকরণ নির্ণয় করো, তার মানে তুমি সমীকরণ নির্ণয় করতে চাচ্ছ। তাহলে সমীকরণ যখন তুমি গঠন করবা তখন তোমার সেই সমীকরণের মূল দরকার হয়। যেমন আমাদের আলফা প্লাস ওয়ান বাই বিটা, বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে এর আগে। তো এখন সেই মূল এখানে দেয়া নাই, না দিয়ে কি বলছে যে সেই মূল দুইটা হবে এই যে আরেকটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর দুইটা মূল থাকবে, আমরা যা ধরে নিব যেহেতু দেয়া নাই, আলফা বিটা ধরতে পারি আমরা, একটা আলফা আর একটা বিটা। তাহলে এই সমীকরণ যে মূল থাকবে সেই দুইটা মূলকে যদি আমরা যোগ করি, মানে সমষ্টি বের করি, তাহলে সেই যোগফলকে ধরতে হবে নতুন সমীকরণের একটা মূল, আর অন্তরফলের পরম মানকে ধরতে হবে নতুন সমীকরণের আরেকটা মূল। তো এই হচ্ছে দুইটা মূল, সেই দুইটা মূল দিয়ে আমাদের আবার নতুন সমীকরণ মানে বের করতে হবে। তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো এই সমীকরণের আমরা দুইটা মূল ধরে নিব, মনে করি সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তো এই সমীকরণের মূল দুইটা হচ্ছে আলফা বিটা। তাহলে সুতরাং মূল সহগ সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি বাই এ, বি হচ্ছে আমাদের এক্স এর যে সহগ থাকে সেটা। তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে -2a ডিভাইডেড বাই এ হচ্ছে আমাদের 1, তাহলে ইকুয়ালস টু 2a। আর মূলদয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ, এখানে সি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ হচ্ছে 1, তো ওইটা লেখা দরকার নাই। তাহলে প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি বললো, নতুন সমীকরণের মূলদ্বয়, নতুন সমীকরণের মূলদ্বয়, এই যে এই সমীকরণের মূল যে আমরা ধরছি আলফা বিটা, একটা হচ্ছে এদের যোগফল আলফা প্লাস বিটা, এবং আরেকটা হচ্ছে এদের বিয়োগফলের পরম মান, কারণ আমরা জানি না কোনটা বড়। তাহলে মডুলাস অফ আলফা মাইনাস বিটা। তাহলে এখন অঙ্কটা দাঁড়াচ্ছে আমাদের একটা নতুন সমীকরণ গঠন করতে হবে যার একটা মূল হবে আলফা প্লাস বিটা আর একটা মূল হবে মডুলাস অফ আলফা মাইনাস বিটা। তাহলে আমাদের নতুন সমীকরণ গঠন করার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। তাহলে আমাদের ওই যে মূলদয়ের যোগফল আর গুণফল বের করতে হবে। তাহলে সুতরাং মূলদয়ের যোগফল ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস মডুলাস অফ আলফা মাইনাস বিটা। তাহলে এখন তোমাকে দেখতে হবে এই যে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা এদের মান কি দেওয়া আছে বা আমরা কি বসাতে পারি। তাহলে আলফা প্লাস বিটার মান এখানে 2a সরাসরি আমরা পাচ্ছি, কিন্তু আলফা মাইনাস বিটার মান কিন্তু নাই। তাহলে এই আলফা মাইনাস বিটাকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, যাতে একটা মান আমরা এখান থেকে বের করতে পারি, যে মানটা আমরা পরে ফর্মুলাতে বসাবো নতুন সমীকরণ গঠন করার। তাহলে আলফা প্লাস বিটা এটা থাকুক, এটাতে কিছু করতে হবে না। প্লাস এইটাতে আমরা লিখতে পারি রুট ওভার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। রুট এবং স্কোয়ার কাটা গিয়ে আমাদের আলফা মাইনাস বিটাই থাকে। আর যেহেতু আমরা স্কোয়ার দিছি এই জন্য আমাদের আর মডুলাসটা এখানে দেওয়ার প্রয়োজন নাই। তো ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ফর্মুলা। এখন কিন্তু আমরা মান বসাতে পারবো। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে এই যে এখানে যেটা আমরা বের করছি 2a,
প্লাস রুট ওভার আলফা প্লাস বিটা 2a তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা মান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2a প্লাস রুট ওভার এই যে 2a হোল স্কোয়ার এটা হয়ে যাবে 4a স্কোয়ার, তারপর 4 দ্বারা গুণ করলে মাইনাস 4a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার, 2a প্লাস এখানে রোডের ভিতরে 4a স্কোয়ার 4b a স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে 4b স্কোয়ার, 2a প্লাস 2b বর্গমূল করলে 2 যদি আমরা কমন নেই তাহলে a প্লাস b আমরা পাবো। তো এটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের যোগফল। তাহলে এখন আমরা কি বের করব? মূলদ্বয়ের গুণফল বের করব। আবার মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ইন্টু মডুলাস অফ আলফা মাইনাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা এটাতে তো আমাদের সমস্যা নাই, এটা আমরা তো 2a পাচ্ছি ইন্টু মডুলাস অফ আলফা মাইনাস বিটা। এইটার ক্যালকুলেশন থেকেই কিন্তু আমরা এখানে এই যে 2b বের করতে পারতেছি। তাহলে এটা যদি সরাসরি যেহেতু এর আগে করা হয়েছে এখান থেকে রিকল করা যায়, আমরা এখানে লিখে দিতে পারি 2b ইকুয়ালস টু 4ab। ফাইনালি সুতরাং নির্ণেয় নতুন সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস 4ab ইকুয়ালস টু 0। শেষ। বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। আচ্ছা, তোমাদের অঙ্কটা লেখা হলে কমপ্লিট হলে বলো, এরপর পরের অঙ্কে যাচ্ছি। শেষ স্যার, লেখা শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা, এরপরে এখানে আমাদের 23-এর 1 নাম্বার এই অঙ্কটা করতে হবে। আচ্ছা, এখানে দেখো বলছে যদি এই দুইটা সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে তবে প্রমাণ করো যে বি প্লাস সি প্লাস 4 = 0। তো একটু ভালো করে প্রশ্নটাকে এক্সামাইন করো। তোমাকে এখানে দুইটা সমীকরণ দিছে, প্রথমটা এটা একটা দ্বিঘাত সমীকরণ, পরেরটা এটাও একটা দ্বিঘাত সমীকরণ। তার মানে এই প্রথম সমীকরণে দুইটা মূল আছে, দ্বিতীয় সমীকরণেরও দুইটা পৃথক মূল আছে। তো তোমাকে বলছে এই সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য আছে। তার মানে প্রথম সমীকরণের মূলগুলার যে পার্থক্য আর দ্বিতীয় সমীকরণের মূলগুলার যে পার্থক্য, ডিফারেন্সটা এটা সেম হবে, একই হবে, একটা ধ্রুবকের সমান। তাহলে আমরা কি করব? প্রদত্ত প্রথম সমীকরণ
এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকলস টু 0। তাহলে এই সমীকরণের দুটা মূল আমাদের ধরে নিতে হবে, কারণ এখানে কোনো মূল দেয়া নাই। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। বি হচ্ছে এখানে মাইনাস বি, এ হচ্ছে 1, তাহলে ইকুয়ালস টু শুধু বি। আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে সি বাই এ, সি বাই 1, তার মানে শুধু সি। আচ্ছা, একইভাবে দ্বিতীয় সমীকরণের জন্য আমরা দুইটা মূল ধরে নিব এবং মূল সহগ সম্পর্ক বের করব। আবার প্রদত্ত দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। সমীকরণের মূলদ্বয়। আচ্ছা, তুমি যেহেতু অলরেডি আলফা বিটা ধরে ফেলছো, তাহলে এখানে আলফা বিটা ছাড়া যে কোনো কিছু ধরতে হবে। আলফা ওয়ান বিটা ওয়ানও চাইলে ধরতে পারে, কোনো সমস্যা নাই। তো এখানে সিম্বলের ক্রমানুসারে আলফা বিটার পর সাধারণত গামা ডেল্টা এই ধরনের সিম্বল গুলো আছে সিরিয়ালে, তো চাইলে আমরা ওগুলাই ব্যবহার করতে পারি। গামা কমা ডেল্টা হলে গামাটা এইভাবে টান দিয়ে উপরের দিকে জাস্ট কার্ভ করে দিলেই হবে। তাহলে গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু মাইনাস মাইনাস সি ইকুয়ালস টু সি, আর গামা ইনটু ডেল্টা এটা হচ্ছে বি বাই এ, তাহলে শুধু বি। আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের প্রশ্নে প্রদত্ত তথ্য, এবং তার আলোকে আমরা যে মূল ধরে নিছি সেখান থেকে বের করে ফেললাম মূল সহগ সম্পর্ক, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। আচ্ছা, এখন আমরা কন্ডিশনে যাব। আমাদের কন্ডিশন বলছে যে মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য বিদ্যমান। তাহলে প্রশ্ন মতে মডুলাস অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু মডুলাস অফ গামা মাইনাস ডেল্টা ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এইখানে আমাদের যেহেতু তিনটা অংশ এখানে আছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, তিনটা অংশ সমান হলেও যে কোনো দুইটাকে সমান লেখা যায়। তো ধ্রুবক অংশটা আমরা আর কন্টিনিউ করব না, আহ না করে মডুলাস অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু মডুলাস অফ গামা মাইনাস ডেল্টা, এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা সামনে আগালেই প্রমাণ চলে আসবে। দুই পাশে আমরা যদি বর্গ করে দেই, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার বর্গ করে, বা এইখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে আমাদের নোন যে ভ্যালুগুলো আছে, যেমন আলফা প্লাস বিটা, আলফা বিটা, এই মানগুলোর মাধ্যমে আমরা এখানে মান বসাতে পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এর জায়গায় আছে আলফা, বি এর জায়গায় আছে বিটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে 4 আলফা বিটা ইকুয়ালস টু এই পাশেও সেম গামা মাইনাস গামা প্লাস ডেটা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। তাহলে এখন মান বসাও। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। বি স্কোয়ার মাইনাস 4c ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস 4b। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 4c যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, বা সব এক পাশে রাখলেও সমস্যা নাই। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 4c, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 4b ইকুয়ালস টু 0।
তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র ফেলা যায়, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আর এই জায়গা থেকে আমরা যদি +4 কমন নেই, তাহলে প্রথমে বি আসবে, তারপর আসবে মাইনাস সি ইকুয়ালস টু 0, বা বি মাইনাস সি কমন নিলে বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখন এখানে আমরা যে সিচুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে দুইটা অংশের গুণফল শূন্য। এটা একটা অংশ, এটা একটা অংশ। তো দুইটা অংশের গুণফল যদি শূন্য হয়, তাহলে গাণিতিকভাবে তাদের যে কোনো একটা অবশ্যই শূন্য হতে হয়, অথবা দুইটাই শূন্য হবে। তো এখন যদি বাই এনি চান্স দুইটার মধ্যে একটা নন জিরো হয়, শূন্য না হয়, তাহলে আরেকটা শূন্য হইতেই হবে। তাছাড়া গুণফল শূন্য আসার কোনো সুযোগ নাই, হয় দুইটাই শূন্য অথবা তাদের মধ্যে যে কোনো একটা শূন্য। এখন লজিক অনুযায়ী এই যে বি মাইনাস সি এটা নট ইকুয়ালস টু 0, যেহেতু বি মাইনাস সি নট ইকুয়ালস টু 0, সুতরাং বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন প্রশ্ন হচ্ছে বি মাইনাস সি এটা নট ইকুয়ালস টু 0 কেন হইলো? কারণ হচ্ছে যদি বি মাইনাস সি ইকুয়ালস টু 0 হয়, তাহলে বি ইকুয়ালস টু সি হবে। তাহলে আমরা যে এখানে ধরো দুইটা পৃথক সমীকরণ ব্যবহার করতেছি, যে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, তাদের আলাদা আলাদা মূল ধরা হয়েছে কারণ সমীকরণগুলো আলাদা। তুমি যদি বি ইকুয়ালস টু সি বলো, বি এর পরিবর্তে যদি সি বসায় দাও, তাহলে কি হবে? এই সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। আর এই সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। অর্থাৎ দুইটা সমীকরণ একই সমীকরণ হয়ে যাবে। তার মানে তখন আমাদের এই যে আর্গুমেন্টটা যেটা আমরা ব্যবহার করছি, যে লজিকটা ব্যবহার করছি, সেই লজিকটা ইনভ্যালিড হয়ে যায়। তো যে কারণে বি ইকুয়ালস টু সি হইতে পারবে না। আর এই একই কারণে লাস্টে গিয়ে আমরা বললাম যে এখানে বি মাইনাস সি এটা নট ইকুয়ালস টু 0। আর দুইটার গুণফল শূন্য, একটার ব্যাপারে আমরা বলতেছি এটা শূন্য না, তাহলে আরেকটা অবশ্যই শূন্য। এই জন্য বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। তোমরা খাতায় উঠায় ফেলো, আর কোনো সমস্যা থাকলে বলো। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। লেখা হলে বলো, এরপর আমরা পরের অঙ্কে যাই। লেখা শেষ স্যার। আচ্ছা, এরপর এই যে 24 নম্বরের যে অঙ্কগুলা খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই অধ্যায়ের প্রশ্নের প্যাটার্নটাই হচ্ছে এরকম। আমরা প্রথমে যে মূল সহগ সম্পর্কের অঙ্কগুলা করছি, ওইখানে যে অঙ্কগুলা করা হয়েছে ওই জায়গা থেকে 4 মার্কসের প্রশ্ন আসে। ওইটা হলো একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে আমরা এই যে 23 নম্বর পর্যন্ত যে কনসেপ্টটা শেষ করলাম, নতুন সমীকরণ গঠন, তো এটা আরেকটা কনসেপ্ট যেখান থেকে 4 মার্কসের প্রশ্ন হয়। 3 নাম্বার হচ্ছে এই যে 24 নম্বরের যে অঙ্কগুলো আছে, আহ এই জায়গা থেকে সাধারণ মূল। তো তুমি এই যে 4-এ যে অধ্যায়, এই অধ্যায় থেকে যদি দুইটা অধ্যায় মিলে প্রশ্ন হয়, তাহলে এখান থেকে 4 মার্কসের একটা প্রশ্ন থাকবে। তো এই তিনটা জায়গা থেকে বা তিনটা জায়গার যে কোনো একটা জায়গা থেকে দেখবা যে 4 মার্কসের প্রশ্ন চলে আসছে। তাহলে হয় তোমার মূল সহগ সম্পর্ক থেকে থাকবে, অথবা নতুন সমীকরণ গঠন থেকে থাকবে, অথবা এই যে সাধারণ মূল এখন যে অঙ্কটা করব বা যে নিয়মটা আমরা দেখবো এই নিয়ম থেকে থাকবে। আরেকটা প্রশ্ন সাধারণত দেখা যায় যে ত্রিঘাত সমীকরণ অর্থাৎ 4B থেকে থাকে।
তো অনেক সময় 4A থেকেই পুরা প্রশ্ন হয়, ত্রিঘাতের প্রশ্ন সাধারণত দেয় না। তারপরে তখন দেখা যাবে 3টা নিয়ম থেকে তোমার 2টা নিয়ম কমন পড়ে গেছে। আচ্ছা, আর আমরা বইয়ের এই যে যে অঙ্কগুলা ফ্রিকুয়েন্টলি আসছে, তো এগুলা দেখার পর আমাদের বোর্ড কোশ্চেন গুলো ইন ডিটেল সলভ করতে হবে। তো তখন আর এই সৃজনশীলটা মিস হওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, 24 নাম্বার অঙ্কগুলোর একটা সুবিধা হলো এখানে তোমাকে একটা মেথোডোলজি ফলো করতে হবে সবগুলো অঙ্কের ক্ষেত্রে, যেটা সেম একই রকম। তুমি যদি একটা অঙ্ক বুঝতে পারো, পরের অঙ্কগুলো আলটিমেটলি নিজে থেকে একাই করতে পারবা। আচ্ছা, চলো দেখা যাক। এখানে আমাদেরকে 2টা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে যে এই 2টা সমীকরণের যদি একটা সাধারণ মূল থাকে তাহলে দেখাও যে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা আহ সাধারণ মূল জিনিসটা কি এটা একটু বলে নেই। ধরো আমাদের একটা দ্বিঘাত সমীকরণের কিন্তু মূল থাকে কয়টা? 2টা। তাহলে প্রথম যে সমীকরণটা, এটা 2টা মূল থাকবে। সাপোজ একটা মূল হচ্ছে 2 আর একটা মূল হচ্ছে 4। দ্বিতীয় যে সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এটারও 2টা মূল থাকবে। তাহলে এটার ধরো একটা মূল হচ্ছে 4 আর একটা মূল হচ্ছে 8। তাহলে প্রথম সমীকরণের এই যে একটা মূলের সাথে দ্বিতীয় সমীকরণের একটা মূল দেখো মিলে গেছে। তো যখন এরকম সিচুয়েশন হয় তখন ওই যে যে মূলটা কমন হচ্ছে, ওইটাকে আমরা কমন রুট বা সাধারণ মূল বলি। যে প্রথম সমীকরণেরও এই মূলটা আছে, দ্বিতীয় সমীকরণের এই মূলটা আছে। তো এখানে লজিকটা কি বা কি আমরা ব্যবহার করব? মূলের সাথে সমীকরণের সম্পর্কটা কি? এই যে মূলগুলা 2 4 যদি প্রথম সমীকরণের মূল হয়, তাহলে 2 প্রথম সমীকরণকে সিদ্ধ করবে, 4ও প্রথম সমীকরণকে সিদ্ধ করবে। আবার 4 8 এটা যদি দ্বিতীয় সমীকরণের মূল হয়, তাহলে এই 4ও দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে, 8ও দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে। তার মানে আমরা যে সাধারণ মূল ধরে নিব, যেহেতু দেয়া নাই ধরে নিতে হবে, সেই সাধারণ মূলটা প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ এই দুইটাকেই সিদ্ধ করবে। সিদ্ধ করবে তার অর্থ হচ্ছে এক্স এর পরিবর্তে আমরা সেটা বসাইতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লজিক, যেটা দিয়ে আমরা অঙ্কটা সামনের দিকে আগাবো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে, আমরা সমীকরণ দুইটাকে লিখে নেই। পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে সাধারণ মূল আমরা যে কোনো কিছু ধরতে পারি। তোমাদের টেক্সট বইয়ে আলফা স্ট্যান্ডার্ড সিম্বল হিসেবে ব্যবহার করছে, আমরা আলফা ধরে নিই। তো মনে করি 1 ও 2 নং সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। সরি, মূলদ্বয় না, তো আমরা সাধারণ মূল ধরে নেব। 1 ও 2 নং সমীকরণের সাধারণ মূল। তাহলে সাধারণ মূল থাকবে একটা আলফা। তার মানে প্রথম সমীকরণের একটা মূল আলফা, দ্বিতীয় সমীকরণের একটা মূল আলফা। অন্য যে মূল আছে ওই মূলের ব্যাপারে আমাদের কিছু জানা নাই বা এখানে প্রয়োজন নাই। তাহলে কি হবে? এই যে আলফা 1 নং সমীকরণকে সিদ্ধ করবে, আলফা 2 নং সমীকরণকেও সিদ্ধ করবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো 1 নং থেকে, এবং 2 নং থেকে লেখা যাবে কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এই নিয়মের অঙ্কগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আমরা সাধারণ মূল ধরে নিব, ধরে নিয়ে সেই মূল দিয়ে সমীকরণকে সিদ্ধ করাবো। করার ফলে আমরা নতুন 2টা সমীকরণ পাবো। এটাকে আমরা নাম্বারিং করতে পারি 3 নং সমীকরণ আর হচ্ছে 4 নং সমীকরণ। তোমরা এটুকু বুঝতে পারছো? এটুকু ক্লিয়ার কেন তোমাদের কাছে? আনমিউট করে নাও, আনমিউট করে নাও, তোমাদের মিউট করা আছে। আচ্ছা, আমি সামনে আগাই।
কনফিউশন হলে বলবা যে স্যার বুঝতে পারিনি। তো এই যে নতুন দুইটা সমীকরণ আমরা পেলাম মূল বসানোর পর, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে বজ্র গুণনের আওতায় নিয়ে আসা, বজ্র গুণন করা, বজ্র গুণন করে আলফার মান বের করা। তাহলে 3 ও 4 নং এ বজ্র গুণন করে পাই। বজ্র গুণনের নিয়ম অনুযায়ী, বা এটা অনেক সময় তোমরা ভুলে যাও, সেই ক্লাস 8 এ করছো বজ্র গুণন। বজ্র গুণন আমরা যখন করি, ধরো দুইটা চলক 7x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0 একটা সমীকরণ, আরেকটা হচ্ছে 4x প্লাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0 এরকম থাকতো। তো আমরা কি করতাম সেই ক্লাস 8 এ যখন তোমরা করছো, তো প্রথমে x নিতে হবে, নিলে x এর অংশটা বাদ, বাকি যা থাকবে তার মধ্যে y এর সহগের সাথে উপর থেকে নিচের দিকে গুণ হবে ধ্রুবক, তাহলে -9, তারপরে ফর্মুলার মাইনাস 5 দুগুণে 10, আর গুণ করতে হবে, এই যে y এর সহগ নিচেরটা গুণন ধ্রুবক এরকম, ইকুয়ালস টু, তারপর নিতে হবে y। যখন আমরা y নিব তখন y বাদ, মানে এই অংশটা তখন বাদ, বাদ দিয়ে x এর সহগের সাথে ধ্রুবক গুণ হবে, মাইনাস x এর সহগের সাথে ধ্রুবক গুণ হবে, কিন্তু এখন করতে হবে উল্টা কাজ, নিচে থেকে উপরে মাইনাস উপর থেকে নিচে। তাহলে 4 5 20 মাইনাস 3 7 21, -21, তাহলে মাইনাসে মাইনাসে +21 ইকুয়ালস টু, ধ্রুবকের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তোমাকে নিতে হবে 1, তাহলে 1 নিলে এখানে ধ্রুবক অংশটা বাদ। এখন ওই যে চলকের সহগের সাথে চলকের সহগ গুণ করতে হবে, 7 ইন্টু 2 7 দুগুণে 14 মাইনাস 3 4 12। তাহলে এই হচ্ছে আমাদের বজ্র গুণনের নিয়ম, যেটা তোমরা ক্লাস 8 এ করছো। ওইটাই, ওইভাবেই জিনিসটা করতে হবে, জাস্ট একটু রিকল করে নিলাম। তো এইখানে প্রশ্ন হচ্ছে, তোমার এখানে তো এক্স ওয়াই নাই, তাহলে এখানে তুমি কি করবা? এখানে আলফা স্কোয়ার, এইটা এক্স এর ভূমিকায় থাকবে, এবং আলফা এটা ওয়াই এর ভূমিকায় থাকবে। তাহলে এই যে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই, তাহলে এই আলফা স্কোয়ারের অংশটা বাদ যাবে, কিউ ইন্টু ওয়ান কিউ মাইনাস পি ইন্টু ওয়ান পি ইকুয়ালস টু, তুমি ওয়াই নিতা, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে আলফা। আলফা নিলে এখন নিচে থেকে উপরে, তো সেম আমাদের আসতেছে কিউ ইন্টু ওয়ান কিউ মাইনাস পি ইন্টু ওয়ান পি ইকুয়ালস টু, ধ্রুবকের রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিতে হবে 1, তাহলে এখন এই যে আলফা স্কোয়ারের সহগ পি গুণন আলফা সহগ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এটাকে দিব আমরা 5 নং সমীকরণ। তো ইন জেনারেল একটা ফরম্যাটে আমরা নিয়ে যাচ্ছি যাতে সবগুলো অঙ্কই আমরা করতে পারি। তো 5 নং এ যাওয়ার পর আহ প্রথম দুইটা অংশকে আমরা সমান দেখাবো। 5 নং এর প্রথম ও দ্বিতীয় অংশ থেকে পাই আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। তাহলে এখানে সব কাটাকাটি গিয়ে আলফা ইকুয়ালস টু 1। আবার 5 নং এর তৃতীয় ও চতুর্থ অংশ, দ্বিতীয় ও তৃতীয় অংশ থেকে পাই দ্বিতীয় আর তৃতীয় অংশ থেকে আমরা কি পাবো, আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখানে আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, বা আলফা ইকুয়ালস টু 1 বাই পি প্লাস কিউ। তাহলে এখন আমরা আলফার দুইটা মান পাইছি, এখান থেকে আমরা আলফার মানটা এখানে বসাই দিতে পারি, বা 1 ইকুয়ালস টু 1 বাই পি প্লাস কিউ। তাহলে এটাকে আমরা একটা নাম্বারিং করি, এটা ছিল 5 নং, তাহলে এটাকে আমরা দেই 6 নং।
এখানে সাইড নোট দিয়ে দিবা যে 6 হতে, বা আর আর যদি আমরা গুণ করি তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1। তাহলে আমাদের দেখাইতে বলছিল কি? তা আমাদের দেখাইতে বলছিল পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। এই জায়গায় তাহলে আমাদের ক্যালকুলেশনে কোনো একটা হয়েছে। এইখানে আমাদের মাইনাস কমন নিতে হবে, তাছাড়া তো এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই জায়গায় তাহলে আলফা ইকুয়ালস টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে উপরে যদি মাইনাস কমন নেই তখন এটা আমরা ক্যান্সেল করতে পারবো। তাহলে এখানে পি মাইনাস কিউ চলে যাবে। তাহলে আমরা পাবো -1 ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এখন যদি আমরা আলফার মানটা বসাই দিই, আলফা ইকুয়ালস টু 1 উপরের সমীকরণ থেকে, আর এখানে -1 ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তো এইখানে আমরা বলে দিব যে 6 হতে। আর আর গুণ করলে পি প্লাস কিউ ইকুয়ালস টু -1, সুতরাং পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এই হচ্ছে আমাদের প্রমাণ। তো পুরো অঙ্কটা যদি আমি সামারাইজ করি, এখানে যে ধাপগুলো আমাদের ফলো করতে হবে, প্রথমে আমরা সাধারণ মূল ধরে নিব আলফা। ধরে নিয়ে আমাদের কাজ হচ্ছে সমীকরণের মধ্যে বসায় দেওয়া। এই যে 1 নং সমীকরণে আমরা আলফার মানটা বসাবো, কারণ সাধারণ মূল 1 নং সমীকরণকে সিদ্ধ করবে, 2 নংকেও সিদ্ধ করবে। 2 নং সমীকরণে আমরা আলফার মান বসাবো, এর ফলে আমরা নতুন দুইটা সমীকরণ পাবো, 3 নং 4 নং। তারপরে কাজ হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এই 3 নং আর 4 নংকে আমরা বজ্র গুণন করব। বজ্র গুণন করে এই যে আলফা স্কোয়ার এটা এক্স এর ভূমিকায়, আর আলফা এটা হচ্ছে ওয়াই এর ভূমিকায় আমরা রেখে যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ধরনের একটা ফরম্যাট পাবো। আলফা স্কোয়ার ডিভাইডেড বাই সামথিং ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই সামথিং ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই সামথিং আসবে। তো এখানে সিম্পলিফাইড আকার আসছে, অন্যান্য জায়গায় হয়তো এরকম ক্যান্সেল হবে না ইজিলি। তখন আমরা কি করব? তৃতীয় ধাপ হচ্ছে 5 নং এর প্রথম অংশ আর দ্বিতীয় অংশ নিব, নিয়ে সেখান থেকে আলফার একটা মান পাবো, আমরা ওটা বের করব। তারপরে দ্বিতীয় আর তৃতীয় অংশ নিব, নিয়ে আলফার আরেকটা মান পাবো। জাস্ট সিম্পল ক্যালকুলেশন। ফাইনালি ওই যে আলফার যে দুইটা মান, সেই দুইটা মান যদি আমরা সমান দেখাই অথবা একটা থেকে আরেকটার মধ্যে বসাই দিই, বসাই দিলে আমাদের প্রমাণটা চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আজকে মনে হয় নেট একটু ডিস্টার্ব হচ্ছে। ওদের ওই যে বারবার জয়েন হচ্ছে আর বের হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি আর কি।